This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শোনা কথায় বিশ্বাস করো না, বংশ পরম্পরায় কোনো কথা চলে আসছে বলে বিশ্বাস করো না, সর্বসাধারণে এটা বলছে বলে বিশ্বাস করো না, ধর্মগ্রন্থে লেখা আছে তাই বলে কিছু বিশ্বাস করো না, বয়স্ক বা গুরুজনেরা এটা বলেছেন তাহলেও বিশ্বাস করো না। নিজের বিচার বুদ্ধি বিচক্ষণতা প্রয়োগ করে যদি দেখতে পাও যে যেটা শুনছো সেটা যুক্তির সঙ্গে মেলে তাহলে সেটা বিশ্বাস করো। এতগুলো কথা বললাম, কথাগুলো আমার না, গৌতম বুদ্ধের। বুদ্ধং শরণম গচ্ছামি, বুদ্ধের শরণ নিলাম। কারণ আছে। জুনিয়র ডাক্তাররা বলেছিলেন সরকারি হাসপাতালে তাদের নিরাপত্তার অভাব রয়েছে। তিলোত্তমার ধর্ষণ এবং মৃত্যুর ঘটনার পর আর.জি. কর হাসপাতালে ওই সিআইএসএফের মোতায়েন হওয়া, অন্যান্য সরকারি হাসপাতালে নিরাপত্তার ব্যাপারে সরকারের বিবিধ প্রতিশ্রুতি দেওয়া, এগুলো তো ছিল। কিন্তু তারপরেও তো বুধবার রাতে আর.জি. কর হাসপাতালে নিজেদের মধ্যে বৈঠকের পর ওই জুনিয়র ডাক্তাররা বললেন, এবং যে কথাটা বললেন সেটা কোথাও গিয়ে তো সবার মনের মধ্যেই ধাক্কা দিল। কি বললেন তারা? বললেন কেউ কথা রাখেনি, কেউ কথা রাখছে না। তারা মুখ্যমন্ত্রী আর মুখ্য সচিবের সাথে বৈঠক করে 5 দফা দাবি পেশ করেছিলেন। তারপরেও সরকার বলেছিল অন্তত 4 দফা পূরণ করে দেবে। 5 নম্বরটা নিয়েও ভাবনা চিন্তা চলছে, কিন্তু সরকার নাকি প্রতিশ্রুতি পূরণ করছে না। তখনও তাদের কথায় যখন তারা বলেছিলেন যে সরকার সব প্রতিশ্রুতি তারা দিয়ে দিয়েছেন, সব বিবেচনা করবেন সব দাবিগুলো, তখনও ওই বললাম তাদের কথায় চোখ বন্ধ করে বিশ্বাস করতে মন চায়নি। বুদ্ধের কথা স্মরণ করে মনে মনে তখন বলেছিলাম, জানেন তো, ডাক্তাররা বলছেন বলেই যে কোনো কিছু বিশ্বাস করে নিতে হবে এরকম তো ব্যাপার নেই, বরং নিজের বিচার বুদ্ধি বিচক্ষণতা এগুলোকে প্রয়োগ করেছি। মুখ্যমন্ত্রী কয়েকদিন আগে বলা কয়েকটা কথা ফের মাথার মধ্যে রিওয়াইন্ড করেছি, একটু নতুন করে ভাবতে শুরু করেছি, কারণ যতক্ষণ না মনে পড়বে ততক্ষণ তো বিচার করার শুরু হবে না। সিকিউরিটি অডিটের ব্যাপারে সৌজিৎ পুরকায়স্থ তিনি মিটিংয়ে ছিলেন, তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। আমরা 100 কোটি টাকা যেটা দিয়েছি ফর অ্যাডিশনাল ওয়াশরুম, জলের পিউরিফাইড ওয়াটার, রেস্টরুম, লাইট, সিসিটিভি, অনেকটা কাজ শুরু হয়ে গেছে। মুখ্যমন্ত্রী কি বললেন শুনতে পেলেন তো? কি বলেছিলেন? রাজ্য সরকার 100 কোটি টাকা বরাদ্দ করেছে, অর্থাৎ শুধু মৌখিক প্রতিশ্রুতি নয়, ডাক্তারদের দাবি পূরণে টাকা পয়সা খরচ করার কাজটাও সরকার নাকি শুরু করে দিয়েছে। তাহলে কি দাঁড়ালো? ডাক্তাররা নিরাপত্তার অভাব বোধ করছেন আর সরকার সেই অভাব দূর করার চেষ্টা করছে, কাজ শুরু করে দিয়েছে। তাহলে দুটো পরিপূরক হয়ে গেল না? সেরকমই তো ধরতে হবে। এটা ঠিক। দেখুন, যে কথা আর কাজের মধ্যে একটা ছোট্ট ফাঁক সবসময় থাকে, এটা একটা বাস্তবের ফাঁক আর কি, সেটাকে সবসময় ধরে নিতে হয় যে এটা থাকবে আর কি। এটা এই যত সূক্ষ্ম হবে, যত ফাঁকটা ছোট হবে, তত মনে হবে যে ওই কথা এবং কাজের মধ্যে ফারাক প্রায় নেই বললেই চলে, দুটোই খুব কাছাকাছি অবস্থানে আছে। মুশকিল কি জানেন? সেই ফারাকের সুযোগ নিয়ে যেভাবে চক্ষুকর্ণের বিবাদ ভঞ্জন ঘটে যাবে সেটা বুঝিনি। মুখ্যমন্ত্রী কি বলেছিলেন সরকারি হাসপাতালগুলোতে সিসি ক্যামেরা আরও বাড়াতে হবে। তিলোত্তমার ধর্ষণ আর খুনের ঘটনার পর মনে আছে সবার আগে কোন প্রশ্নটা উঠেছিল, বা এরকম ঘটনাগুলোর ক্ষেত্রে কোন প্রশ্নটা সবার আগে ওঠে? ওখানেও সেটাই উঠেছিল, যেখানে ঘটনা ঘটেছে সেখানে কি কোনো সিসি ক্যামেরা ছিল? উত্তর কি? ছিল না। আর.জি. কর হাসপাতালের ওই এমার্জেন্সি বিল্ডিংয়ের 4 তলায় চেস্ট মেডিসিনের সেমিনার রুম,
যেটা অকুস্থল বলে শোনা যাচ্ছে আর কি, যেখানে তিলোত্তমার বডিটা পাওয়া গেছিল, তার আশেপাশে কোনো সিসি ক্যামেরা ছিল না, সেখানেও ছিল না। ফলে যে সিসি ক্যামেরার ফুটেজ দেখে কলকাতা পুলিশ সঞ্জয় রায়কে অভিযুক্ত হিসেবে চিহ্নিত করেছিল, সেই সিসি ক্যামেরাটা ছিল সেমিনার রুম থেকে বেশ খানিকটা দূরে। মনে রাখতে হবে, চেস্ট মেডিসিনের করিডরে, সেমিনার রুমের আরও কাছে বা সেমিনার রুমেই যদি একটা সিসি ক্যামেরা থাকতো, এমন কোনো ক্যামেরা যেটাতে অন্তত সেমিনার রুমের দরজাটা ফোকাস করা হচ্ছে, এরকম যদি থাকতো তাহলে কি হতো? অনেক কিছুই হতো। মানে সত্যি কথা বলতে কি, এত চিন্তা ভাবনা, দীর্ঘসূত্রিতা, টানা পোড়েন, রাজনৈতিক চর্চা কিচ্ছু হতো না। কারা তিলোত্তমাকে নির্যাতন করে খুন করেছে সেটা সহজেই ধরা যেত, মোক্ষম প্রমাণ থাকতো হাতে। সেই মোক্ষম প্রমাণটা নেই বলেই তো মোক্ষম প্রশ্নটা উঠেছিল, তাহলে কি অভিযুক্ত বা অভিযুক্তরা তারা জেনে বুঝেই কাণ্ড ঘটানোর জন্য ওই জায়গাটা বেছে নিয়েছিল, যাতে সহজে কোনো তদন্তকারী সংস্থা তাদের চিহ্নিত করতে না পারে। দেখুন, তিলোত্তমার ধর্ষণ আর খুন যদি পরিকল্পনা মাফিক ঘটে থাকে, তাহলে ভেবে চিনতে প্লেস অফ অকারেন্স মানে অকুস্থল, কোথায় ঘটনাটা ঘটানো হচ্ছে, সেই জায়গাটাও তো ভাবনা চিন্তা করে বেছে নেওয়ার একটা সুযোগ থাকে, তাই না? সেক্ষেত্রে যেখানে সিসি ক্যামেরা নেই সেই জায়গাটাই বেছে নেওয়াটা সহজ বা সেটাই যুক্তিযুক্ত, অন্তত অপরাধীদের দৃষ্টিকোণ থেকে দেখলে সেটাই তো দাঁড়ায়। কিন্তু যদি অপরিকল্পিতভাবে কোনো ঘটনা ঘটে, যদি তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া দেখাতে গিয়ে কেউ কোনো অপরাধ করে ফেলে, তাহলে তো স্থান কাল এই সমস্ত বাছবিচারের সুযোগটা নাও থাকতে পারে। তখন কোনটা কাজে আসতে পারে? ওই সিসি ক্যামেরা। এই ঘটনাটারই প্রমাণ বা এই বিষয়টারই মানে হাতে গরম প্রমাণ আমরা কোথায় পেলাম জানেন? ওই পানিহাটির সাগর দত্ত হাসপাতালে এক রোগীর মৃত্যুর পর তার পরিবার পরিজন, হাসপাতালের এক ইন্টার্ন, এক হাউস স্টাফ, এক পিজিটি এবং কয়েকজন নার্সিং স্টাফকে মারধর করেছে। আর হামলার সেই ছবিটা ধরা পড়ে গেছে সিসি ক্যামেরার ফুটেজে। কারণ রোগীর মৃত্যুর পর যারা ডাক্তার, নার্স বা স্বাস্থ্যকর্মীদের আক্রমণ করবেন বলে ভেবে নিয়েছিলেন, সেটা তো তাদের তাৎক্ষণিক প্রতিক্রিয়া, হয়তো শোকের একটা অন্য রকম ফের বেরিয়ে এসেছিল তাৎক্ষণিকভাবে। তারা মাথায় রাখেননি হাসপাতালের 5 তলায় ওই মহিলা ওয়ার্ডে ঢুকে হামলা চালালে সবটাই সিসি ক্যামেরায় ধরা পড়ে যাবে। সবার পরিবারে, সবার মা বাবা সবাই খুবই চিন্তিত যে ডিউটিতে গিয়ে যে কোনো দিন যার সাথে যা কিছু হয়ে যেতে পারে। 20 জন কী করে ডিউটি আওয়ার্সের মধ্যে সন্ধ্যে 6টার সময় 4th ফ্লোর অবধি উঠে চলে গেল, কেউ সেটা জানতে পারলো না। 2 ঘন্টা অবধি কোনো অ্যাকশন হলো না, সবাই দাঁড়িয়ে সেখানে, সবাই জুনিয়র ডাক্তার, সিস্টার, নার্স সবাইকে হেনস্থা হতে হলো। সত্যি একটু চিন্তার বিষয়, যদি হাসপাতালে এসেও আমরা সেফ না থাকি তাহলে কিছু সত্যি করেই কিছু বলার নেই। সিভিয়ার ফেস হচ্ছে, সিকিউরিটি সিস্টেম ঠিকঠাকভাবে থাকে না। আপনারা দেখুন, যদি দেখতে পান তাহলে অবশ্যই আতঙ্ক লাগে। কোনো সময় বাড়ি থেকে বলে যে অবভিয়াসলি বাড়ি থেকে কি চিন্তায় থাকে কাজে এলে? সব সময় মারধর হয়েছে, অনেক কিছু হয়েছে, হাত টানাটানি হয়েছে, ফিমেল রেসিডেন্টের ওপর হয়েছে। কর্মবিরতি ডিসাইড করে নিয়েছি, কমপ্লিট সিজওয়ার্ক। অবস্থান তো চলবে। বেসিক যেগুলো বলা হচ্ছিল যে আমাদের আস্তে আস্তে দেওয়া হবে, সেগুলো আমরা ভেবেছিলাম সেগুলো দেওয়া শুধু না, সেগুলো এফেক্টিভ হবে। কিন্তু এফেক্টিভ আমরা কালকের ইনসিডেন্টের পরে দেখলাম যে সেটা একদমই এফেক্টিভ নয়। যতক্ষণ না এবার আমরা পুরো সিকিউরিটি পাচ্ছি, এবার আমরা কোনো প্রতিশ্রুতিতে ফিরবো না, আমরা কোনো মৌখিক আশ্বাসনে ফিরবো না। এবার আমরা দেখবো, বুঝবো যে সিকিউরিটি এসছে, তবে কিন্তু আমরা ফেরত যাব। দেখুন, আমরা একবারও বলছি না যে এই ডাক্তাররা, জুনিয়র ডাক্তাররা, এরা যা যা বলছেন সেটাই ধ্রুব সত্য, সেটাই আলটিমেট, সেটাই সত্যি, এর বাইরে আর কোনো সত্যি হয় না। এই যে সবাইকে তিলোত্তমার মৃত্যু মানে ধর্ষণ আর খুনের পর এই জুনিয়র ডাক্তাররা সবাইকে যে জাগিয়ে দেওয়ার মতো একটা আন্দোলন করেছিলেন, একটা প্রতিবাদ কিভাবে হতে হয় বা প্রতিবাদ যে করা যায়, প্রশাসনের সর্বোচ্চ স্তরকে নাড়িয়ে দেওয়া যায়, এই রকম আন্দোলন করেছিলেন। তার জন্য কিন্তু তাদের 7 খুন মাফ হয়ে যায় না। দেখুন, মানুষের চিকিৎসা করতে গিয়ে যেমন সবাইকে বাঁচানো যায় না, এটা যেরকম ঠিক, তেমনি কোনো সময় কোনো ক্ষেত্রে
ডাক্তারবাবুদের কোনো গাফিলতি কখনো থাকে না, এটাও তো ভেবে নেওয়া ঠিক নয়। সব ছবিরই তো এপিঠ ওপিঠ দুটো পিঠ থাকে, কিন্তু যেটা চোখের সামনে দেখবেন সেটাকেও কি পুরোপুরি ভুল বলা যায়? हुआ बाबू क्या नहीं हुआ? ट्रीटमेंट किया ही नहीं, कुछ दवाइयों नहीं दिया। भाईजी बेचे जेतो, আমার ভাইজি বেঁচে যেত। পিসি বাঁচাও, পিসি বাঁচাও, আমরা দুই বোনের মিলে পিসি বাঁচাও, পিসি বাঁচাও। বাঁচাতে পারলাম না, বাচ্চাকে চাই, আমার বাচ্চাকে পিসি বাঁচাও, পিসি বাঁচাও। কিন্তু ডাক্তার এলো না, জানেন সিলিন্ডার দিয়েছে খালি, কি বলে গ্যাস, গ্যাস খালি দিয়েছে, গ্যাস খালি দিয়েছে, ওর মধ্যে গ্যাস ছিল না, ওর মধ্যে গ্যাস ছিল না। মারা গেছে তখন করেছে, বলে ডেঙ্গু আছে, ডেঙ্গু আছে 5 দিন ধরে, কালকে কিভাবে ট্রিটমেন্ট করলে, ওর কাগজ আছে, 5 দিনের আগে ডেঙ্গুর কাগজ আছে, ওর টোটাল রিপোর্ট আছে। কেউ তো রিপোর্ট দেখছে না, তো কোনো ডাক্তার দেখছে না তো রিপোর্ট, যে একটা বলে দিল লোক মেনে নিল। 2:57 PM এ একটা পেশেন্ট ভর্তি হয় আমাদের মেডিসিন ওয়ার্ডে, 29 ইয়ার্স ওল্ড একজন ফিমেল ভর্তি হয় মেডিসিন ওয়ার্ডে ফিভার অফ আননোন অরিজিন নিয়ে। 4:30টার সময় আনফরচুনেটলি ওনার কন্ডিশন ডিটোরিওরেট করে এবং 6টার সময় এক্সপায়ার করেন উনি। এবার উনি আসার পর থেকেই যারা অন ডিউটি ডক্টর ছিলেন ওনারা যথাযথভাবে ওনাকে অ্যাটেন্ড করেছেন। দেখুন, সাগর দত্ত হাসপাতালে যে তরুণীর মৃত্যু হলো, যে মৃত্যুকে ঘিরে এত কিছু হলো, জুনিয়র ডাক্তাররা বলছেন তিনি আননোন ডিজিজ মানে অজানা রোগ নিয়ে ভর্তি হয়েছিলেন, আর পরিবার বলছে তরুণীর ডেঙ্গি হয়েছিল। ডেঙ্গি হলেও জুনিয়র ডাক্তারদের কি দোষ দেওয়া যায়? এটাও তো ভেবে দেখতে হবে। একটা সময় ছিল না যখন ডেঙ্গিতে মৃত্যু হলে ডেথ সার্টিফিকেটে নাকি তা লেখা হতো না, লেখা হতো আননোন ফিভার, লেখা হতো না লিখতে হতো, যাই হোক এ নিয়ে বিতর্ক আছে। মোদ্দা কথা হচ্ছে অজানা জ্বর লেখা হতো, এটা তো আমরা জানি, কিন্তু এখন তো ডেঙ্গি লেখা হয়। সাগর দত্তের জুনিয়ররা তাদের সিনিয়র চিকিৎসকদের কাছ থেকে অজানাকে জানার বা অচেনাকে চেনার সুযোগ পাননি নাকি? মানে দেখুন কত কিছুই তো ঘটে, তাই না? হয়তো এটাও তারা জানতে পারেননি যে ডেঙ্গি হলে ডেঙ্গি বলতে হবে। সে যাই হোক, যে রোগী হোক না কেন, পরিবারের অভিযোগ তো শুনলেন, শুধুমাত্র অক্সিজেন ছাড়া হাসপাতালে নাকি আর কিছুই হয়নি। চিকিৎসকদের ডাকা হয়েছে, তারা আসেননি, আর সেই অক্সিজেন সিলিন্ডারও তাদের অভিযোগ খালি ছিল। দেখুন, যদি এই অভিযোগগুলো সঠিক হয় সেটাও তো খতিয়ে দেখা দরকার, কারণ এগুলো যদি সত্যি হয় তাহলে ভবিষ্যতে তো আরও অনেক রোগীর ক্ষেত্রে এরকম ঘটনা ঘটতে পারে। হাসপাতালে চিকিৎসক এবং চিকিৎসা কর্মীদের ওপর হামলার অভিযোগে পুলিশ ওই আত্মীয় পরিজনদের 4 জনকে গ্রেফতার করেছে, আর তাদের দাবি, তাদের অভিযোগ, তাদের মেয়ে যে বিনা চিকিৎসায় মারা গেল তার জন্য কেন কারোর বিরুদ্ধে কোনো পদক্ষেপ হলো না? আজ সাগর দত্ত হাসপাতালে বিক্ষোভ দেখাতে এসে এই প্রশ্নটা যারা করলেন তাদের প্রশ্নের মধ্যেই কি উত্তরটা রয়ে গেছে? এক, যদি সাগর দত্ত হাসপাতালের চিকিৎসক বা স্বাস্থ্যকর্মীদের কোনো গাফিলতি থেকে থাকে তবে সেটা খতিয়ে দেখার জন্য স্বাস্থ্য দপ্তর আছে, পুলিশ আছে, প্রশাসন আছে, তাদের কাছে অভিযোগ জানানোর মতো একটা ব্যবস্থা থাকা দরকার। তাহলে কি তাদের ওপর রোগীর পরিবার ভরসা করছে না? আর 2, ডাক্তার বা নার্সদের কোনো গাফিলতি যদি থেকেও থাকে তাতেই কি তাদের ওপর হামলার কোনো অধিকার তৈরি হয়ে যায়? শোকের বহিঃপ্রকাশ থাকতেই পারে, কিন্তু সেটা কি এইভাবে ডাক্তার পেটানো বা নার্স পেটানোর অধিকার দিয়ে দেয়? সেটার মধ্যে দিয়েই কি যাবতীয় প্রতিক্রিয়াগুলো আমরা দেখতে পাবো? দেখুন, এটাই যদি শোকের বহিঃপ্রকাশ হয়, এটাই যদি ছোঁয়াচে হয়ে যায়, এটাই যদি নিয়ম হয়ে দাঁড়ায়, এটা তো ঘটনা। খারাপ লাগবে শুনতে, এটাই তো ঘটনা। ডাক্তাররা তো সবাইকে সুস্থ করতে পারেন না, সম্ভব নয়, তাহলে তো সব অমর হয়ে যেতাম আমরা। যে ক্ষেত্রেই এরকম কোনো দুঃখজনক ঘটনা ঘটবে সেখানেই কি তাহলে শোকের বহিঃপ্রকাশে আক্রান্ত হবেন ডাক্তার বা স্বাস্থ্যকর্মীরা? এটা কোন সিস্টেম? সাগর দত্ত হাসপাতালে গতকাল যারা হামলা করলেন তারা কি শুধুমাত্র আইন ভাঙলেন? না, তারা ব্যারাকপুর কমিশনারেটের পুলিশ, জেলা প্রশাসন, সব থেকে বড় কথা রাজ্যের স্বাস্থ্য দপ্তরকে বিপাকে ফেললেন, জানেন তো? নাহলে
তড়িঘড়ি কি হাসপাতালে ছুটে যেতেন রাজ্যের স্বাস্থ্য সচিব থেকে শুরু করে উত্তর 24 পরগনার জেলাশাসক বা ব্যারাকপুরের পুলিশ কমিশনার? তাগিদ তো এমনি এমনি আসেনি। পরিস্থিতি আঁচ করে সেই পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনতেই তো ছুটে গেছিলেন প্রশাসনিক আর ওই স্বাস্থ্যকর্তারা, কারণ তারা বুঝেছিলেন তাদের যা যা এখন পর্যন্ত বক্তব্য, প্রশাসনের শীর্ষস্তর থেকে যা যা আশ্বাস এই চিকিৎসকরা এতদিন ধরে পেয়েছিলেন, সেই আশ্বাস নিয়েও তো প্রশ্ন উঠে গেল। এবং একই সঙ্গে এটাও প্রমাণ হয়ে গেল তারা কতটা তাদের কাজটা করবেন সেটা নিয়ে রোগীর আত্মীয় স্বজনদের ওপর তাদের মধ্যে সেই ভরসাটা নেই। একটা মিটিং হলো, মিটিংয়ের মধ্যে অনেকটা ইস্যু ডিসকাস হয়েছে। সিকিউরিটি, হসপিটাল সিকিউরিটি একটা কালেকটিভ রেসপন্সিবিলিটি আছে, তার মধ্যে প্রাইভেট সিকিউরিটি, পুলিশ অ্যান্ড হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন। সেই জন্য কিছুটা ইস্যু ছিল এখানে, পার্টিকুলারলি এখানে এমার্জেন্সি ওয়ার্ড নিয়ে ইস্যু ছিল, অ্যাক্সেস কন্ট্রোলটা, কি অনেক সময় পেশেন্ট পার্টির সঙ্গে কতজন ঢুকবে না ঢুকবে সেটা নিয়ে আলোচনা হয়েছে। আমরা যে আলোচনা যেটা বিন্দু আসছে ওটা ইমপ্লিমেন্ট করব। এসেছিলাম, ওনাদের থেকে কথা হয়েছে, ওইখানে সিকিউরিটি কনসার্ন ছিল, নিঃসন্দেহে যে ঘটনা হয়েছিল, যে ঘটনা হয়েছে সেটা উচিত নেই, তার জন্য পুলিশ আজকে থেকে পুলিশ মোতায়েন বাড়ানো হচ্ছে। অ্যাডিশনাল প্রায় 250 বেশি সিসিটিভি কাজ আজকে থেকে আরম্ভ হচ্ছে। ওদের রেস্ট রুম অ্যান্ড অল আদার থিংসের কাজও করা হচ্ছে।